এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। মৃত্যুর কথা মুখে আনবে না আর কোনোদিন। আয়না এবারে ওনার চোখের দিকে তাকিয়ে রইল। ওই যে কেমন অদ্ভুত পারফিউমটার গন্ধ নাকে এসে লাগলো। নীলচে চোখের দিকে তাকাতেই কেমন মন ব্যাকুল করা নাম না জানা অনুভূতি হতে লাগলো তার। মানুষ স্পটে ওনার রেগে চিৎকার দিয়ে আমার বউ শব্দটা ভেসে উঠতেই ফোলা গাল দুটো টমেটোর মতো লাল হয়ে ওঠে। হুট করে সবকিছু খুব ভালো লাগতে লাগলো। এই যে সূর্য ডুবতে থাকা, আকাশের কমলা বর্ণ ধারণ করা পাখিদের আকাশে তাড়াহুড়ো করে নিড়ে ফেরার ব্যস্ততা, সবকিছুই আজ ভিন্ন লাগছে তার। তবে কি আজ বিশেষ কিছু হয়েছে? কি হয়েছে? নাম না জানা, একদম অজানা, কেবল সাহিত্যে পড়া এক অন্যরকম ভাসমান অনুভূতির সঙ্গে সবে পরিচয় হলো তার। কি সেই ভাসমান অনুভূতি? নাম কি তার? আয়না এর উত্তর জানে, কিন্তু মানতে চায় না, কোনোভাবেই চায় না। অমন দুঃসাহসিক অনুভূতির সম্মুখীন হওয়ার শক্তি নেই তার। সমুদ্র আজ একদম বাসার সামনে এসে গাড়ি থামায়। আয়না নামতে চাইলে নিজে থেকে সে বলে ওঠে, শুনো, আমাকে স্যার বলে ডাকার প্রয়োজন নেই, আজকে থেকে আরও প্রয়োজন নেই। আয়না নেমে দরজা লাগাতে লাগাতে বলল, স্যার আমাদের বাসায় আসেন, আপনি আসলে বাবা খুশি হবে। সমুদ্র একটা কড়া নজর ছুড়ল তার দিকে। তবু আয়না ফের বলল, সরি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সমুদ্র গাড়ি ঘোরাতে ঘোরাতে ভাবে, আম্মু বলে সে নাকি ভীষণ ঘাটতারা, কিন্তু আয়না যে তার চেয়েও 2 ধাপে গিয়ে ঘাটতারামিতে, এটা আম্মু জানে না। জানলে নিশ্চয়ই 2 ঘাটতারাকে এক ছাদের নিচে রাখার বুদ্ধি করতেন না একদম। আয়না বাসায় আসলো। আজ ওর দাদা দাদি এসেছে বড় চাচার বাসা থেকে। দাদা দাদি তাদের সঙ্গেই থাকেন, কিন্তু কয়েক মাস ধরে কি যেন হলো, বড় চাচা দাদা দাদিকে নিজের সঙ্গে রাখছেন। এত বছর তাদের খোঁজও নিত না, এখন হুট করে এত দরদ যে তাদের সঙ্গে থাকতেই দিচ্ছে না। আয়নার খটকা লাগে, হচ্ছেটা কি? সে আসতে বারান্দা থেকে মিউ মিউ শব্দ তুলে তার আদরের বিড়াল মিলি দৌড়ে এসে তার পায়ে ঘেঁষে দাঁড়িয়ে রইল। মিউ মিউ শব্দ তুলে আদর চাইছে সে। আয়না তাকে কোলে তুলে নিল। তার বিড়াল খুব পছন্দ। একবার কোনকে ড্রামা দেখে এমন বিড়ালের আবদার বাবার কাছে করেছিল। বাবাও বিষয়টা সিরিয়াস নিয়ে নেন। এই জন্য বাবা বিদেশ থেকে স্পেশালি ফোস্টার হোম থেকে তাকে এই পার্সিয়ান ক্যাটটা পেট হিসাবে পালার জন্য দিয়েছে। আয়না তাদের বাসায় সাহায্যকর্মী হালিমাকে ডাকে। হালিমা বুয়া অনেকদিন ধরেই তাদের বাসায় আছে। আয়না বলে ওঠে, খালা, আপনি মিলির জন্য মাছ সেদ্ধ করেছেন? হ্যাঁ আপামনি। ওকে ঠিক মতো খাইয়েছেন আজ? 3 বেলা এই ভোটকা বিড়ালটারে খাওয়াইছি আপামনি, 2 বার পটিও করছে, সব ধুয়ে সাফ করে রাখছি। ওর মাছটা আনেন, আমি এখন খাইয়ে দিই। আর হ্যাঁ, মিলিকে একদম ভোটকা বলবেন না, ওর নাম ধরে ডাকবেন। হালিমা খালে যেতে যেতে বকতে লাগলেন, গরিব মানুষ মাছ খাইতে পারে না, আবার বড় লোকেরা বিলাইকে 3 বেলা মাছ খাওয়ায়, ভোটকা বানায়। আয়না যখন মিলিকে মাছ খেতে দিচ্ছিল ওই সময় ফাহাদ সাহেব এসে মেয়ের পাশে বসলেন। এরপর বলে ওঠে, শুধু বিড়ালকে মাছ খাওয়ালেই হবে, নিজেও মাছ খেতে হবে। আয়না অসহায় মুখ করে বলে, মাছ খেতে একদম ভালো লাগে না বাবা। উনি মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, দাদাভাই আসার সময় বড় ইলিশ এনেছে, পদ্মর ইলিশ, সরিষা দিয়ে রান্না করা হয়েছে। ইলিশের গ্রিনে বসা তো করছে, খুব টেস্ট হবে, কিন্তু আমি খাইয়ে দিচ্ছি। আয়না বুঝলো বাসায় যে আস্তে গন্ধ হচ্ছে ওটা ইলিশ মাছের। সে বলে ওঠে, বাবা প্লিজ না, তুমি খাও। আমার মেয়েরা না খেলে আমার খেতে ইচ্ছে হয় না। বাবার জন্য হলেও আয়নার ইলিশ অপছন্দের হওয়া সত্ত্বেও খেতে বসে। সবাই মিলে খেতে বসেছে। অনেকদিন পর বাসায় এই দৃশ্য দেখা যাচ্ছে। দাদা দাদি এসে বসলেন, আলিয়াও এসে বসেছে। ফাহাদ সাহেব মাছের কাঁটা বেছে আয়নার প্লেটে তুলে দিচ্ছেন। আয়না বাধ্য মেয়ের মতো খেয়ে নেয়। আয়না আলিয়া খাওয়া শেষ করে ভিডিও কল নিয়ে ব্যস্ত হয়। সমুদ্রের বোনের সঙ্গে অনলাইন শপিং নিয়ে আলোচনা করবে। ফাহাদ সাহেব এসবে আগ্রহ নেই। সে তার বাবা মায়ের সাথে ড্রয়িং রুমে বসলেন। তার বাবা মায়ের বার্ধক্য বয়স চলছে, অসুস্থতা লেগেই আছে, তবে তারা আয়নার বিয়েতে খুব খুশি। তার বাবা বলে ওঠে, তোমার ভাই মনে হয় বিয়েতে আসবে না। ওরা শুনেছি বাবা। আয়নার দাদা বলে ওঠে, যাচ্ছিল পিয়াসের সঙ্গে,
আয়নার বিয়ে হোক, কিন্তু বাবা তুমি তো অন্য কোথাও বিয়ে ঠিক করলে। ফাদ সাহেব বললেন। আমার মেয়ের জন্য সমুদ্রের মতো ছেলেই খুঁজছিলাম। বিয়ে তো সৃষ্টিকর্তার আদেশে হয়, আমাদের কারো হাত নেই এতে। আমরা উছিলা মাত্র। আমার মেয়ের সমুদ্রের সঙ্গে জোড়া লেখেছিল, এই জন্যই বিয়েটা হচ্ছে। পিয়াসের সাথে ওর জোড়া লেখেনি, জন্য পিয়াসের সঙ্গে হচ্ছে না। সমুদ্র আজ 7টার মধ্যে বাসায় ফিরেছে। ইদানিং দেরি করছে না। মা কড়া আদেশ জারি করেছে, বিয়ের আগ অবধি 7টার আগে বাসায় ঢুকতে হবে। যথা আজ্ঞা তার মায়ের আদেশ পালন করছে। ফ্রেশ হয়ে গোসল সেরে নিজের রুম থেকে বের হলো। ডাইনিংয়ে আসতেই মা আর ছোট বোন পিউয়ের হাসির আওয়াজে সে ড্রয়িং রুমে পা রাখে। ওদের দুজনেই একসঙ্গে হাসতে দেখে সে শান্তি অনুভব করে। বাসার সদস্যরা হাসি খুশি থাকলে বোঝা কাঁধ থেকে নামে, অনুতপ্ততা কমে। সে এগিয়ে গিয়ে বলল, আম্মু, নতুন প্রজেক্টটা নিয়ে একটু ডিসকাশন করার ছিল, আমাকে একটু সাহায্য করো। মিসেস রোদেলা বকা দেওয়ার ভঙ্গিমায় তার দিকে তাকিয়ে বলে, ওরে আমার ব্যবসায়ী পুত্র রে, কাজটা অনেক করেছিস, আজ থেকে সব বাদ। অনেক ব্যবসা দেখেছি, কালকে থেকে আর অফিসে যাবি না। শুক্রবার আসতে অনেক দেরি, কাল তো ফরেন ক্লায়েন্টদের সঙ্গে স্পেশাল মিটিং আছে। রোদেলা বলে। বস তুই বাপ, এত কাজ করার দরকার নেই। সমুদ্র বসল। তার মা বলে ওঠে, তোর জন্য শেরবানি দেখেছি, দেখ কোনটা পছন্দ হয়। তুমি চুজ করো, তোমার পছন্দ বেশি ভালো। মিসেস রোদেলা একগাল হেসে ছেলের মাথায় হাত বুলিয়ে আদর করে দিলেন। আর সে অনেক খুশি। 6 মাস পর আজকে তার স্বামী আবেগের হেলথ রিপোর্ট ভালো এসেছে, নেগেটিভ কিছু নেই রিপোর্টে। পিউ বলে ওঠে, ভাইয়া, ভাবির জন্য কি দেখবো? ভাবিকে কিন্তু তুমি বিয়ের ব্রাইডাল আউটফিট দিবে। তোমার কোনো সাজেশন আছে? এনি রিকোয়ারমেন্ট অর ডিমান্ড? সমুদ্র জীবনের কোনো এক খণ্ডাংশে কল্পনা করেছিল তার নববধূ বেশে লাল শাড়ি পরিহিতা কেউ একজন থাকবে। একবার ভাবলেও এই শখের কথা বলবে না। দরকার কি শখ পূরণের? এত শখ পুষে হয়টা কি যদি শখের মানুষই না রয়? তবুও বলে ফেলে, ওর জন্য লাল ব্রাইডাল কাতান শাড়ি দেখো পারলে। পিউ ভাইয়ের মুখে এমন কথা শুনে সাথে সাথে ফোন ঘুরিয়ে সমুদ্রের সামনে আনে। সমুদ্র কোনোদিন ভাবেও নি পিউ ভিডিও কলে আয়নার সঙ্গে কানেক্টেড ছিল। কেমন অস্বস্তি লাগলো তার। আয়না ভিডিও কলে আছে জানলে সে কোনোদিন নিজের শখখানার কথা বলতো না। পিউ মায়ের সামনেই বলতে লাগে, ওর জন্য কাতান লাল শাড়ি। যতই মডার্ন কালচারে লাইফ লিড করুক না কেন, বাঙালি ছেলেরা মায়ের সামনে এমন পরিস্থিতিতে পড়লে লজ্জা পায়, লাজুক অবস্থা হয়। সমুদ্র সামান্য ভ্যাবাচাকা খেয়ে এদিক ওদিক করে চোখ নিচু করে পিউ বলতে থাকে, এ ভাইয়া, আর ইউ ব্লাশিং? সমুদ্র থেমে থেমে বলে, ব্লাশিং ফর হোয়াট অ্যান্ড হোয়াই? আয়া নট অ্যাট অল। পিউ তার গালের দিকে ইঙ্গিত করে বলে, দেখো দেখো, তোমার গাল লাল হয়ে গেছে। এরপর আয়নাকে ইশারা করে বলে, তাই না ভাবি? মিসেস রোদেলা হাসছিলেন ওদের এইসব কাণ্ড দেখে। সমুদ্রের দশা নাজুক হলেও প্রকাশ না করে তেজি গলায় বলে, গাল লাল হয়ে অ্যালার্জি হলে আমার মনে হয় অ্যালার্জির সমস্যা দেখা দিচ্ছে। ফোনের স্ক্রিন থেকে আয়নার অট্টহাসির আওয়াজ পাওয়া গেল। সমুদ্র সব লজ্জা ভুলে সরাসরি ভিডিও কলে স্ক্রিনের দিকে তাকায়। সমুদ্র রুমে এসে ক্লান্ত শরীরে বারান্দায় গিয়ে দাঁড়ালো। সারাদিন সবার সামনে স্বাভাবিক থাকলেও একদম মনের কোনো ক্ষুদ্রাংশে হলেও সে ভালো নেই। মনের কোথায় জানি খুব সূক্ষ্ম কিন্তু তীব্র বেদনা একটা অনুভব হয়। এই বেদনার কথা কাউকে বলতেও পারে না আর। তার অনুভূতি মন সব যেন জড় পদার্থের ন্যায় হয়ে গেছে। মাঝে মধ্যে মনে হয় মানুষ না হয়ে টেবিল চেয়ার হলে ভালো হতো। নো ফিলিংস, নো ইমোশন। সে সিগারেট ধরালো। রুমে একা থাকলে, কাজ না থাকলে সে বারান্দায় সিগারেটের ধোঁয়া ছেড়েই সময় পার করে। একাকিত্বকে উপলব্ধি করে। একাকিত্বেরও একটাই ভিন্ন ব্যথাতুর সুর তাল আছে। সে যতই হেলথ কনসার্ন হয়ে সুগার, রেড মিট খাওয়া বাদ দিই, কিন্তু সিগারেট ছাড়ে না। ডায়াবেটিস কন্ট্রোলে রাখার জন্য চিনি বাদ দিচ্ছে। অন দ্য আদার হ্যান্ড, মন কন্ট্রোলে রাখার জন্য ভালোবাসা বাদ দেওয়া লাগছে। সিগারেটের প্যাকেট থেকে চতুর্থ সিগারেট বের করে সময় দেখল, 1:45 বেজে গেছে। ঘুম দরকার তার। গতকাল কেবল 4.5 ঘন্টা ঘুমিয়েছে, কিন্তু সে জানে বিছানায় শুলে ঘুম আসবে না। সিগারেট খেতে খেতে রাস্তার দিকে তাকিয়ে রইল। সে ভাবল ফুসফুস জ্বালানোর ব্যবস্থা আছে, কিন্তু হৃদয় জ্বালানোর কোনো ব্যবস্থা নেই কেন? আচ্ছা, ফুসফুস তো হৃৎপিণ্ডের খুব কাছের সঙ্গী।
কোনোভাবে কি ফুসফুস জ্বলতে জ্বলতে হৃদয়ে দহন জ্বালাতে পারে কি? সে আকাশের দিকে তাকিয়ে জ্বলন্ত সিগারেটে হাত রেখে করুণ গলায় গায়, সেই তুমি কেন এত অচেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে এত অচেনা হলে তুমি, কিভাবে এত বদলে গেছি এই আমি। আচানক মস্তিষ্কে সেরিব্রাম থেকে রেফারেন্স মেমোরি বেশ কিছু মিষ্টি স্মৃতি স্মরণ করিয়ে দেয়। সে ক্রমশ শান্ত হয়ে যায়। ভেতরটায় অশান্ত স্রোত আছড়ে পড়েছে। হুট করে হাতে গরম কিছু অনুভব হওয়ায় তার হুঁশ আসে। দ্রুত হাত থেকে সিগারেট ফেলে দেয়। এরপর ব্যথায় জ্বলতে থাকা হাত দিয়েই মোবাইল ফোন বের করে গ্যালারিতে যায়। গ্যালারির বিশেষ ফাংশনে একটা মাত্র ছবি রাখা ছিল, একটা মেয়ের ছবি। মেয়েটার মুখে খুব স্নিগ্ধ একটা হাসি। তার পাশেই সমুদ্র গিটার ধরে বসে আছে। সমুদ্রের দৃষ্টি মেয়েটার দিকে, আর মেয়েটা হাসছে ক্যামেরার দিকে তাকে। কোমল তরতাজা বাতাসে মেয়েটার সিল্কি চুল এসে হামি খাচ্ছে সমুদ্রের চোখে মুখে। তবুও সমুদ্রের চোখে বিরক্তি নেই, আছে কেবল এক গুচ্ছ মুগ্ধতা। কি জীবন্ত ছবিটা! মনে হচ্ছে এই ছবি তোলার সময়টা মাত্র ঘটল। আচ্ছা, সময়ের কি পুনরাবৃত্তি ঘটে? যদি ঘটে থাকে তবে আবারও এই সময়টা ফিরে যেতে চায়। প্রকৃতি কি পারবে সময়টা, এই দিনটায় তাকে ফেরত পাঠিয়ে সময় থামিয়ে দিতে? সামান্য হাসল সে। এত ছেলে মানুষই ভাবনা ভাবলে কিভাবে জগৎ সংসার চলবে। সে রুমে ফিরে আসে। আজকেও একবার চেষ্টা করলো ছবিটা ডিলিট করার, কিন্তু এত সুন্দর ছবিটা ডিলিট দিতে বুক কাঁপে তার। ডিলিট দিলেই হারিয়ে যাবে। এর চেয়ে বরং মস্তিষ্কে সেরিব্রামে ধারণাকৃত স্মৃতি নিপাক যাক। সে আস্তে করে বলে, প্রিয় স্মৃতিটা তোমরা হারিয়ে যাও কোনো এক অতলে, ধ্বংস হও প্লিজ। ঘুম ঘুম চোখে শুতে ভীষণ মাথা ব্যথা অনুভব হয় তার। 2 দিন বাদে তার বিয়ে। সম্পূর্ণ নতুন এক জীবনে যাত্রা শুরু করতে যাচ্ছে। কেউ রুমে, তার উপর তার জীবনে অন্য কেউ আধিপত্য স্থাপন করবে। সবটা তার ইচ্ছেতেই হচ্ছে। জীবন থামিয়ে রাখতে চায় না সে। চলমান এ মানব জীবনে আর 10টা মানুষের মতো বাঁচতে চায়। অথচ চোখ বুঝলে আজও অন্য কারোর কথা মনে পড়ে। হায় রে জীবন! কাউকে ভুলে যাওয়া কখনো সখনো খুব কঠিন ব্যাপার। কারোর জন্য আমরা খুব সহজ। পরদিন সকালবেলা একদম আলো ফোটার পর সমুদ্রের ঘুম ভাঙে। ক্লান্তির কারণে গভীর ঘুম হয়েছিল। বেশ ফ্রেশ লাগছে এখন। ফোন হাতে নিতেই অফিসিয়াল সব মেসেজ, ইমেল নোটিফিকেশন পেল সে। আজকে বিয়ের আগে লাস্ট ডে অফিস। কালকে শুধু দুপুরে ক্লায়েন্টের সঙ্গে বিশেষ মোলাকাত আছে। ওটা কাজের কিছু নয়, বরং বিনোদনের জন্য আমন্ত্রিত সময়সূচি। বেডে শুয়েই আয়নাকে ইমেল ও মেসেজ করে আজকে ছুটি দিয়ে দিল সে। বিয়ের আগে আর অফিস আসার দরকার নেই ওর। তবে ইমেলের শেষ ভাগে লিখে দিল খুব কাজ করতে মন চাইলে যেন অনলাইনে কাজ করেও। এরপর রুম ছেড়ে বের হয়। ড্রয়িং রুমেই আম্মুকে পাওয়া গেল। নিউজ পেপার পড়ছেন সে। সমুদ্র মায়ের কাছে যেয়ে বলল, গুড মর্নিং আম্মু। গুড মর্নিং। নাস্তা দিব? দাও। আব্বু কেমন আছে? ভালো। তোমার বাবার শরীর ভালো? গত 2 দিন ধরে ঠিকঠাক খাচ্ছেও। সমুদ্রের মনটা কিছুটা হলেও ভালো হলো। নাস্তা খেতে খেতে সে বলে ওঠে, আজকে অফিসের সব কাজ সেরে ফিরবো, একটু লেট হবে। প্লিজ জলদি বাসায় আসার জন্য জোরাজোরি করো না। আচ্ছা, কিন্তু একবার আয়নার সঙ্গে শপিংয়ে যেতে হবে। কেন? অনলাইনে তো সব সিলেকশন করলো। না, ব্রাইডাল শাড়িটা ডিরেক্ট গিয়ে কিনবে। 1 ঘন্টার মধ্যে ব্লাউজ ওরা বানিয়ে দিবে। বিকেলের দিকে ওকে নিয়ে যাবি। বনামিতেই শোরুম। আচ্ছা। সমুদ্র আর কথা বাড়ায় না। বিয়ে করার সিদ্ধান্ত যখন নিয়েছেই সব প্রকার কাজেই তাকে অংশগ্রহণ করতে হবে। ছোট্ট করে দম ফেলে সে ভাবেও নি আসলেই তার বিয়ে হয়ে যাবে এত দ্রুত। 6 মাস আগেও বাবার বিজনেস পার্টনারের বড়লোকের সুন্দরী মেয়ের সাথে বিয়ের কথা চলছিল। ওখানেও কথা আগাচ্ছিল বেশ দ্রুত গতিতে। কিছু আনুষ্ঠানিকভাবে ঘটার আগেই সমুদ্র মেয়েটার একটা স্ক্যান্ডালের প্রমাণ পায়। তারপর মেয়েটাকে ভীষণ রকম অপমান করে। মেয়ের বাবাও তার বাবার সঙ্গে খুব ঝামেলাও করেছিল। এতে বিন্দুমাত্র চিন্তা ছিল না সমুদ্রের। কিন্তু এই ঘটনার পর বাবার হার্ট অ্যাটাক হলো। তখন থেকে সব বদলে যেতে শুরু করে। আম্মু বাবার অসুস্থতায় ভীষণ ভেঙে পড়ল। বাসার পরিবেশ বদলে গেল। বাবার অপারেশন করতে হয়েছিল। অপারেশনে কোনো প্রকার সমস্যা হয়নি। সাকসেসফুলি সব হয়েছে।
বাবাকে হাসপাতাল থেকে যেদিন বাসায় আনা হলো সমুদ্র সবচেয়ে খুশি ছিল। সেদিন রাতে বাবা তাকে অফিসের সব কিছু হ্যান্ড ওভার করে দেয়, বেশ কিছু কাগজপত্র হাতে তুলে দেয়। ওই সময় সমুদ্রের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে মেডিকেলে পড়েছে, ঢাকায় ব্যাক করার পর প্রাইভেটে একটা হসপিটালে কাজ করছে। সে কিভাবে ব্যবসা সামলাবে, কিন্তু তার বাবা নাকি আপাতত অফিসে বসবেন না, তার রেস্ট দরকার। হাঁপিয়ে উঠেছেন সে। এখন কিছুদিন বাসায় পরিবারকে সময় দিতে চান। সমুদ্র ছোটবেলা থেকে বাবাকে সারাদিন কাজ করে যেতেই দেখেছে। তিলে তিলে নিজের হাতে গড়া ব্যবসা প্রতিষ্ঠানটার মালিক তার বাবা। বাবার পাশে থেকে তার মাও সব ধরনের সহযোগিতা করে এসেছে। দুইজন মিলেই এতদিন ব্যবসা সামলে এসেছে, যার দরুন ঢাকা শহরে তারা রাজার হালে বসবাস করছে। অভাব কাকে বলে সেটা চোখে দেখেনি, কিন্তু বাবা যখন অবসরে চলে গেল তার মাও অফিস যাওয়া বাদ দিলেন। মা ভীষণ স্বামী ভক্ত মহিলা। স্বামী অসুস্থ এমত অবস্থায় সে অফিস যাবে না, স্বামীর সঙ্গেই থাকবেন বলে জানিয়ে দিল। সমুদ্র বুঝলো তার মা বাবা অবসর যাচ্ছে। ওদিকে তাদের বিজনেস পার্টনারের সঙ্গেও রিলেশন ভালো নেই। অফিসে গিয়ে তদারকি না করলে কে জানে 2 দিন পর ওরা বিশ্বাসঘাতকতা করবে না, এটার কোনো গ্যারেন্টি নেই। না পারতে সমুদ্র ব্যবসার হাল ধরতে রাজি হয়। ওই দিন প্রায় 6 বছর পর তার বাবা তাকে অনুরোধের স্বরে নিজে থেকে কিছু কথা বলে। একটা বিশেষ কারণে তাদের পিতা পুত্রের সম্পর্কে অবনতি হয়েছে। আজও সম্পর্কের সমীকরণে কোনো উন্নতি আসেনি। বাবা নিজ থেকে কথা বলেছে তার সঙ্গে, এতেই সমুদ্র আবেগে আপ্লুত হয়ে যায়। নইলে কোনো দিন এত প্যারাদায়ক ব্যবসা সামলাতে রাজি হতো না। সেদিনই বাবা তাকে সাফ বলে দেয় এই ব্যবসায় থাকতে হলে দ্রুত বিয়ে করে সেটেল হতে হবে। মাও ভীষণ জোরাজুরি করে যেন সমুদ্র আর কখনো বিয়ে নিয়ে ঝামেলা না করে। তখন কেবল বাবার অসুস্থতার কথা ভেবে বলে দিয়েছিল, এক প্রকার ওয়াদা করেছিল বিয়ে করতে রাজি সে। তার বাবা মা নেক্সটে যে মেয়ে পছন্দ করবে তাকে বিয়ে করবে, তবে আকদ করবে আগে পারিবারিকভাবে। প্রথমেই ঘটা করে কিছু করতে ইচ্ছুক নয় সে। আগে পারিবারিকভাবে বিয়ে করে রাখবে, বাইরের কেউই এ ব্যাপারে জানবে না। পরে সময় মতো বউ বাড়িতে আনবে, বড় অনুষ্ঠান হলে হবে পরবর্তীতে। কে জানতো বাবা অসুস্থ থাকলেও তার কোনো পরিচিত ভার্সিটির ফ্রেন্ডের মেয়ের সাথে বিয়ে পাকা করে ফেলবে, তাও এত দ্রুত। সমুদ্রের সব শর্তেই মেয়ে পক্ষ রাজি, সবই ভাগ্য। নিয়তিতে তার সঙ্গে আয়না আছে, এজন্য এত ঝড়ঝাপটা চললেও ওর সাথেই বিয়ে হচ্ছে। যে ভাগ্যে থাকে তাকে এমনই সহজভাবে প্রাপ্তিস্বরূপ পাওন চায়, আর যারে চাই সে যদি ভাগ্যে না থাকে তাহলে সারা দুনিয়ার সঙ্গে যুদ্ধ করলেও পাওন যাইবে না। অফিসে আজ বেশ কিছু মিটিং করছে সে। কয়েকবার আয়নার ডেস্কেও চোখ গেল, ওর ডেস্ক ফাঁকা। সমুদ্র লাঞ্চ ব্রেকের আগে অনলাইন মিটিংয়ে বসলো। এর আগে শিডিউল দেখে নেয়, বিকেলের দিকে বের হতে হবে। এর আগেই কাজ সব গুছিয়ে রাখতে হবে। আয়নার আজ দেরি করে ঘুম ভাঙে। 11টার পর উঠে সে। হুট করে অনেক ঘুম কোথা থেকে ভর করেছে চোখে। সে ঘুম থেকে উঠেই ফোন হাতে নেয়। সমুদ্র তাকে 6:30টায় হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়েছে, আর 6:35 একটা অফিসিয়াল ইমেল দিয়েছে। সে মেসেজ খুলতেই অবাক হলো। গুড মর্নিং উইশ করেছে তাকে। এই প্রথমবার কোনো ছেলে তাকে সকালে গুড মর্নিং উইশ করলো। তার মন ভালো হয়ে যায়। সে হেসে দিল। আবার আফসোস হলো কেন এত বেলা করে উঠে গুড মর্নিংটা হারিয়ে ফেললো। ইমেল খুলে দেখলো তাকে ছুটি দিয়ে দিয়েছে, আর ছুটি না দিলেও হয় সে যেত না। পরক্ষণেই তাকে বেশ চিন্তিত হতে দেখা গেল। সে মনে মনে ভাবে, সমুদ্রের কাছ থেকে বিষয়টা লুকানো কি ঠিক হচ্ছে? ওর তো আয়নার ব্যাপারে সবটা জানার অধিকার আছে। কি করবে সে? জানিয়ে দিবে সবটা। আয়না ফ্রেশ হয়ে রুম ছেড়ে বের হতেই মিলি দৌড়ে এলো, তার পায়ের কাছে ঘেঁষে দাঁড়ালো। সে মিলিকে গুড মর্নিং বলল। উত্তরে মিলি ল্যাচ নাড়িয়ে মিউ মিউ বলে। এরপর দাদা দাদি আলিয়া এমনকি হালিমা বুয়াকেও সেই বেলা 11টায় গুড মর্নিং উইশ করে। আলিয়া তখন কর্নফ্লেক্স খাচ্ছিল। সেই প্রথম আপাকে সকালবেলা উঠে এত খুশি দেখলো। ওর আবার কি হলো? সবাইকে গুড মর্নিং বলছে। এমন আচরণ আজই প্রথম। সে আমলে নেয় না, বরং নিজের আপাকে দেখতে ব্যস্ত হয়ে পড়ল। আপাকে আজ অন্যরকম সুন্দরী লাগছে। হামিলা বুয়া পরোটা আর সবজি তুলে নিয়ে বলল, আপামনি, আপনারে একদম ঝাক্কাস রূপবতী লাগছে। আপনার বিয়ের ফুল ফুটে গেছে। তবে আয়না বলে ওঠে, বিয়ের ফুল কিভাবে ফোটে হালিমা খালা? হালিমা বুয়া বেশ জ্ঞানী ভাব ধরে বলে, প্রত্যেকটা মেয়েরই জন্মের সময় ভাগ্য নির্ধারণ করা থাকে। নির্ধারিত মানুষটা জীবনে আসবে, ভাগ্য ফুল ফুটে, তখন মেয়েদের রূপ বেড়ে যায়। আপামনি, আজকে আপনারও ভাগ্য ফুল ফুটছে।
এর জন্য দেখেন কি সুন্দর লাগছে আপনারে, কারো নজর না লাগুক। আয়না সামান্য হাসল। গতকাল সে আর আলিয়া পার্লার থেকে ফেসিয়াল করে এসেছে, এর জন্য বুঝি ফর্সা ফর্সা লাগছে, নাকি আসলেই সমুদ্রের জন্য তার ভাগ্য ফুল ফুটেছে। সে লাঞ্চ ব্রেকে কল লাগায় সমুদ্রকে। প্রথমবার ধরল না, দ্বিতীয়বার সমুদ্র কল ধরে একটু লো ভয়েসে বলে, হ্যাঁ আয়না বলো, কিছু বলবে? তখন ফোনের ভেতর থেকে আয়না অন্য মানুষের আওয়াজ পেল। সমুদ্র বলে, মিটিংয়ে আছি, অফিসিয়াল কিছু বলবে? না। ব্যক্তিগত কিছু? সমুদ্র লো ভয়েসে বলে ওঠে, তাহলে বিবি সাহেবের পার্সোনাল স্পেস লাগবে, তাই তো? সেজন্য একটু অপেক্ষা করুন। আমি 4টার মধ্যে তোমার বাসার সামনে আসব, তারপর শপিংয়ে যাব। আয়নার কেমন শিহরণ বয়ে যায়। সমুদ্র এত সুইট ভাবে কথা বলতে পারে, তার বিশ্বাসই হচ্ছে না। সে কল কেটে দিল। তারপর প্রায় 2 ঘন্টা ধরে সাজুগুজি করলো। গোলাপি রঙের একটা সালোয়ার কামিজ পরে নেয়। সত্যি 4:30টার মধ্যে সমুদ্র তার বাসার নিচে এসে উপস্থিত হয়। আয়না গ্যারেজে নেমে গিয়ে গাড়িতে উঠে পড়ে। সমুদ্র সোজা বনানীর উদ্দেশ্যে ছুটে। গাড়িতেই সমুদ্র বলে ওঠে, কিছু বলার ছিল নাকি? হ্যাঁ, বলো। আমি আসলে আপনার থেকে কিছু হাইড করতে চাই না। বয়ফ্রেন্ড আছে নাকি? থাকলে মিট করায় দাও, ট্রিট নেই জামাই ইন ল থেকে। আয়না বিস্ফোরিত চোখে তার দিকে তাকায়। কারোর হবু স্বামী এই বিষয়টা এত সহজভাবে নিবে বলে মনে হয় না তার। সমুদ্র গাড়ি চালাতে চালাতে বলল, কি হলো, কি ভাবছো? বয়ফ্রেন্ড আবার আবেগে হাত কেটে ফেলেছে নাকি? আয়না বুঝলো নিশ্চয়ই মজা নিচ্ছেও, কিন্তু আয়না মন খারাপ করে মাথা নিচু করে ফেলে। সমুদ্র যেন এবারে সিরিয়াস হলো। সে বলে ওঠে, কি হয়েছে? আসলে নকলে যা বলার বলে ফেলো। নকলি কি প্রেমিক আছে কোনো? সমুদ্র একটু হতবম্ব হলো। এই প্রথম মেয়েটা তাকে তার নাম ধরে ডাকলো। নিজের নামটা তার এমনিতেই খুব পছন্দ, আজকে আরো বেশি পছন্দ হওয়ার কারণ এটা পেল সে। বলো। আমার একটা অসুখ আছে। সবারই অসুখ থাকে, অসুখ আছে জন্যই আমরা ডাক্তারি পড়ি। কিন্তু অসুখটার জন্য ভবিষ্যতে ইম্প্যাক্ট পড়বে। উফ, আপনি বুঝছেন না কিছুই। সমুদ্র গাড়ি থামিয়ে পার্ক করলো রোডের এক সাইডে। এরপর বলে, অসুস্থতা নিয়ে এত আপসেট হচ্ছ কেন? আয়না মাথা নিচু করে বলে ওঠে, আমার PCOS এর সমস্যা আছে। যদি আমি কখনো মা হতে না পারি তখন তো আপনাকে ঠকানো হবে। এর জন্য আপসেট হচ্ছি। আমি চাই না আমার অসুখ লুকিয়ে আপনার সঙ্গে প্রতারণা করতে। সমুদ্র তাকে অবকলন করলো 2 বার, তবে কিছু বলল না। আয়না তাকে এই চুপ থাকতে দেখে বেশ ভয় পায়, আবার হতাশাও কাজ করে। কেন যে তার এই সমস্যা দেখা দিল, আর বাকি মেয়েদের মতো স্বাভাবিক হলে কি সমস্যা হতো? সে হতাশগ্রস্ত গলায় বলে, আপনি চাইলে বিয়ে ভেঙে দিতে পারেন, আমি আপত্তি করব না। সমুদ্র এবার বলে ওঠে, রোগবালের ক্ষেত্রে ডাক্তারের চেয়ে শিক্ষক বেশি পণ্ডিতি করলে তো মুশকিল। আয়না তার কথা কিছুই বুঝে না, তাও শুধালো, আপনি এই অসুখ সম্পর্কে জানেন নিশ্চয়ই। তোমার চেয়ে ভালো জানি। এরপর আয়নাকে অবাক করে দিয়ে সমুদ্র খুব সুন্দর একটা হাসি উপহার দিয়ে বলে, অসুস্থতার জন্য গিল্টি ফিল করছো কেন? অসুস্থতা সৃষ্টিকর্তা প্রদত্ত, কারো হাতে কিছু করার নেই। তবে সৃষ্টিকর্তা মানুষের অছিলাতেই অসুস্থতার আরোগ্য লাভ করার সমাধান দিয়েছেন। আমরা ডাক্তাররা তো আছি সমাধান দেওয়ার জন্য। তাছাড়া PCOS খুব কমন একটা রোগ, সারা বিশ্বেই এই সমস্যা ফেস করছে মেয়েরা। প্রপার ট্রিটমেন্ট, হেলদি লাইফস্টাইল অনুসরণ করলে অসুবিধা সেরে যায়। আপনার তাহলে আমার অসুখ নিয়ে কোনো সমস্যা নেই? অসুখ নিয়ে সমস্যা থাকলে ডাক্তারি কেন পড়তাম? আয়না সামান্য হাসলো। সে বেশ রিলিফ ফিল করে, এখন আর কোনো চিন্তা নেই তার। সমুদ্র বলে ওঠে, নামো, শোরুম সামনেই। আয়না গাড়ি থেকে নেমে শোরুমে ঢুকে পড়ে। গতকাল রাতে সমুদ্রের রেফারেন্স অনুযায়ী একটা লাল গোল্ডেন পাড়ের কাতান শাড়ি সিলেক্ট করে রাখা হয়েছিল। সেলসম্যান সমুদ্রের সামনেই আয়নাকে জিজ্ঞেস করলো, ম্যাম, আপনার ব্লাউজ ফিটিংসের জন্য কোনো সাইজ ব্যবহার করব? আয়না তখন ভীষণ লজ্জা লাগলো। আস্তে করে বলে, মিডিয়াম। ওকে, আধা ঘন্টা অপেক্ষা করুন ম্যাম। আধা ঘন্টা কি করবে ভেবে পাচ্ছিল না তারা। এজন্য আয়না দোকানের বাকি কালেকশন দেখতে থাকে। তার চোখ গিয়ে আটকে একটা সেমি ব্রাইডাল খয়েরি লেহেঙ্গার দিকে। তার ইচ্ছে ছিল পাকিস্তানি ব্রাইডদের মতো লেহেঙ্গা পরার, কিন্তু তার আগেই সমুদ্র শাড়ি পরতে বলল। অবশ্য সমুদ্রের ইচ্ছে অনুযায়ী বিয়ের দিন সাজবে, এতেই খুশি সে। সেলসম্যান আয়নার মনোভাব বুঝি ধরে ফেলে।
সে বলল, ম্যাম, এই লেহেঙ্গাটা আমাদের বেস্ট কালেকশন, আপনি চাইলে দেখতে পারেন। সমুদ্র পাশেই দাঁড়িয়েছিল। আয়না দ্রুত বলে, না না, দরকার নেই। আপনাকে খুব মানাবে ম্যাম, ট্রায়াল দিয়ে দেখেন। না না না, লাগবে না। তখন সমুদ্র বলল, ট্রায়াল দিয়ে দেখো। সেলসম্যানকে আর পায় কে, সঙ্গে সঙ্গে লেহেঙ্গা আয়নার হাতে ধরিয়ে দিল। ট্রায়াল রুমের পথও দেখিয়ে দেয়। শোরুমটায় ব্রাইডাল, সেমি ব্রাইডাল কালেকশন থাকে। বেশ নামি দামি ব্র্যান্ডের শোরুম। এখানকার সব আউটফিট বেশ এক্সপেন্সিভ, এজন্য কাস্টমারও হাতে গোনা। সমুদ্র তাকে ট্রায়াল রুমে পাঠিয়ে দিয়ে একদম ট্রায়াল রুমের বাইরে অপেক্ষায় থাকে। একটু পর আয়না বের হয়ে আসলো। সমুদ্র তখন ফোন চালাচ্ছিল। আয়নাকে বের হতে দেখে ওর দিকে চোখ তুলে তাকালো। এরপর আস্তে করে বলে, মাশাআল্লাহ, খুব সুন্দর লাগছে তোমাকে। আয়না একটু উৎকণ্ঠ বোধ করে। ভীষণ রকম লজ্জা লাগলো। ইদানিং কি যেন হয়েছে তার। সমুদ্র সামনে আসলেই লজ্জা লাগছে। সমুদ্র তার সামনে এসে দাঁড়ালো। তখনই ভারী দোপাট্টাটা কাঁধ থেকে পড়ে যেতে ধরলে খপ করে ধরে ফেলে সেটা সমুদ্র। বাহুতে পুরুষালী স্পর্শ লাগায় বেশ খানিক ক্ষেপে উঠে আয়না। সমুদ্র দোপাট্টা কাঁধে তুলে দিয়ে সম্পূর্ণ ওড়না পেছন থেকে ঘুরিয়ে এনে ডান হাতে পাট্টায় গুঁজে দিল। আয়না চোখ নিচু রেখে দাঁড়িয়েছিল। সমুদ্র বলে, লেহেঙ্গা পরেই থাকবে? আয়না দ্রুত ট্রায়াল রুমের দিকে ছুটে দরজা লাগিয়ে দেয়। সমুদ্রে হাসি পেল বেজার। 2 মিনিট না যেতেই আয়না ভেতর থেকে বলে, আছেন আপনি? আবার আটকে গেছো নাকি? আরে না, আসলে আই নিড হেল্প। আপনি কাউকে ডেকে আনতে পারবেন? কোনো ফিমেল স্টাফকে? দরজা খোলো। আয়না দরজা খুলে দিতেই সমুদ্র ট্রায়াল রুমের ভেতর ঢুকে পড়ে। ছোট রুমটার দরজা অটো লেগে যেতে ধরে। আয়না হকচকিয়ে উঠে বলে, আপনি কেন আসলেন? হেল্প করতে। আয়না কিছু না বলে অসহায় মুখে তাকিয়ে থাকে। এর অর্থ হলো প্লিজ যান এখান থেকে। মুখে বলে ওঠে, কেউ দেখলে খারাপ ভাববে। সমুদ্র সঙ্গে সঙ্গে দরজা খুলে দেয়। সে আয়না দিকে তাকায়। ট্রায়াল রুমের হলদে আলোয় ওকে আরো বেশি সুন্দর লাগছে। মিররের দিকে তাকিয়ে ওর প্রতিবিম্ব দেখলো। হুকের সঙ্গে চুল আটকে গেছে। নিশ্চয়ই হুক থেকে চুল মুক্ত করতে পারছে না। সে বিড়বিড় করে বলে, মেয়ে মানুষের এত ঝামেলা। এরপর মিররের দিকে তাকিয়েই নিজের হাতটা ওর পিঠের দিকে নিয়ে গিয়ে হুক থেকে চুল মুক্ত করে দিল। মুখে কেবল এক্সকিউজ মি বলল। আয়না সঙ্গে সঙ্গে চোখ খিচে বন্ধ করে। নিঃশ্বাস এক প্রকার বদ্ধ করে দাঁড়িয়ে থাকলো। সমুদ্র কাজ শেষ করে রুম ছেড়ে বের হয়। আয়নাও চেঞ্জ করে ফিরে আসে। ততক্ষণে ব্লাউজ মেকিংয়ের কাজও শেষ। সেলসম্যান জিজ্ঞেস করলো, ম্যাম, লেহেঙ্গাটার সঙ্গে অ্যাড করব? আয়না বলে, না, লাগবে না। সে সামনে এগিয়ে গেল। সোফায় বসে সমুদ্রের আসার অপেক্ষা করতে থাকে। ক্যাশ কাউন্টারে সমুদ্র দাঁড়িয়ে বলে ওঠে, শাড়ির সঙ্গে লেহেঙ্গাটাও দিয়ে দেন। ক্যাশ কাউন্টারের মহিলাটা বলল, ম্যামকে লেহেঙ্গায় মানাবে অনেক। হ্যাঁ, এই জন্যই তো নিচ্ছি। ওর পছন্দও হয়েছে খুব। স্যার, আপনি ম্যামের অনেক কেয়ার করেন দেখছি। শি ইজ ভেরি লাকি। সমুদ্র উত্তরে কেবল মুচকি হাসে। আয়না জানালো না, সমুদ্র শাড়ির সঙ্গে লেহেঙ্গাটাও তাকে কিনে দিয়েছে। তাকে হাতে বেরিয়ে আসে দুজন। পূর্ণিমার রাত। আকাশে থালার মতো সোনালি রঙের বিশাল বড় চাঁদ উঠেছে। আজকের আকাশ একদম পরিষ্কার। আয়না যখন বাসার সামনে নামলো, সমুদ্র প্যাকেট হাতে তুলে দিয়ে বলল, কাল দেখা হবে। আয়না আকস্মাত একটু চমকে। আগামীকাল তাদের দুইজনের আলাদাভাবে গায়ে হলুদের ঘরোয়া আয়োজন হবে দুপুরে। এরপর সন্ধ্যায় মেহেদি উৎসব। ওই সময় সমুদ্রও আসবে। আয়না আগামীকালের অনুষ্ঠানের কথা ভাবতে একটা ফাঁকা ঢোকিল। সমুদ্র তখনও গাড়ির ভেতরে বসেছিল। ওকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে শুধালো, তুমি আজ থেকে আমার সঙ্গে থাকতে চাচ্ছ নাকি? আয়না তখন অন্য চিন্তায় বিভোর ছিল। শুনিনি ঠিকঠাক। আয়নার মুদ্রা দোষ হলো, কোনো কথা ঠিক মতো না শুনলেও কথা ঠিকই বলে ফেলে। আজও ব্যতিক্রম হলো না। সে বলে ওঠে, সমুদ্র খানিক হতবুদ্ধি হয়ে পড়ে। এরপর আস্তে করে বলে, মেয়ে তো পুরাই তার ছেড়ে দেখছি। তারপর বলল, গাড়িতে উঠে পড়ো তাহলে। মা কিছু জিজ্ঞেস করলে বলে দিব বৌমা বিয়ের আগে থেকে শ্বশুর বাড়ি যেতে চায়, বাপের বাড়িতে আর মন বসছে না। আয়না ভরকে গিয়ে সামান্য দূরে সরে এসে বলল, আয়া, মজা করছিলাম আমি, আসি। গুড নাইট। আয়নার সঙ্গে সঙ্গে একবার তার দিকে তাকালো। সে গাড়ি টান মেরে চলে গেল। সে বাড়ি ফিরতেই আলিয়া বেশ উৎসাহ নিয়ে প্যাকেট কেড়ে নিল। বিয়ের শাড়ি দেখার জন্য সকাল থেকেই মনে মনে এক্সাইটেড সে।
আয়না সরাসরি বাবার কাছে গেল। বাবা বাসায় থাকলে বাইরে থেকে ফিরে এসেই বাবাকে জানায় সে ঠিকমতো ফিরে এসেছে, আর বাবা বাসায় না থাকলে ফোন দিয়ে জানায়। আয়না যখন বাবার সঙ্গে কালকের অনুষ্ঠান নিয়ে আলাপ করছিল তখন আলিয়া ফিরে এসে বলল, আপা, 2টা আউটফিটই দারুণ হয়েছে। আয়না বাবার সঙ্গে কথা বলা বাদ দিয়ে বলে, 2টা আউটফিট কই পেলি? একটাই তো নিলাম। আলিয়া মাথা ঝাঁকিয়ে না বোধ হয় অর্থ প্রকাশ করে। না, একটা শাড়ি, অন্যটা লেহেঙ্গা। লেহেঙ্গা শব্দটা শোনার সঙ্গে সঙ্গে আয়নার ভ্রু কুচকে যায়। সে দ্রুত বেগে নিজের রুমের দিকে ছুটে। আলিয়া একবার বাবাকে দেখলো, পরক্ষণে বড় আপার যাওয়ার পানে তাকালো। ফাহাদ সাহেব জিজ্ঞেস করলো, কি হলো তোমাদের দুই বোনের? আলিয়া উত্তর দিল হাসি মুখে, বাবা, আপার বিয়ের শাড়ি আনপ্যাক করছি, খুব সুন্দর, ওটা নিয়েই ব্যস্ত আমরা। বলে আপার কাছে যেতে লাগলো। ফাহাদ সাহেবও খুশি হলো। বিয়ের অনুষ্ঠান নিয়ে তার 2 মেয়ে আজকে সকাল থেকেই খুব খুশি। সে গতকাল থেকেই ছুটি নিয়েছে। বাসায় আয়োজনের সব তদারকি করা লাগছে। ভাবলেন সাইলাকে ফোন দেওয়া উচিত একবার। আয়না নিজের বিছানায় ট্রায়াল দেওয়া খয়েরি রঙের লেহেঙ্গাটা দেখে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রয়। নিজের হাত দিয়ে লেহেঙ্গাটা ছুঁয়ে অবাক লাগছে যে আসলেই এটা তার বাসায়। কিভাবে সম্ভব? সে তো না করে দিয়েছিল। সেলসম্যান ভুলে দিয়ে দিল নাকি? সঙ্গে সঙ্গে সে শপিং ব্যাগ থেকে ক্যাশ মেমো তুলে নেয়। পেমেন্ট রিসিটে 2টা আউটফিটের প্রাইস দেওয়া। লেহেঙ্গাটার দাম 2.5 লাখ টাকা দেখে তার চোখ কপালে। সমুদ্রে এত দাম দিয়ে তাকে কিনে দিল শুধুমাত্র তার পছন্দ হয়েছে বলে। আয়নার এটা ভাবতেই খুব খুশি লাগলো। মনের মধ্যিখানে কেমন হিমেল হাওয়া বয়ে যায়। চারপাশে রঙিন প্রজাপতি উঠতে লাগে বোধহয়। আলিয়া তার পাশে এসে দাঁড়ায় এবং বলে, আপা, এই লেহেঙ্গা মেহেদির অনুষ্ঠানে পরো, একদম হানিয়া আমিরকে ছাপিয়ে যাবে। আয়না মৃদুই হাসে, এরপর বলে, পাগল তুই? আলিয়া কি হলো কে জানে, আপার হাত জড়িয়ে নিয়ে কাঁধে মাথা রেখে বলল, আপা, আমার কান্না পাচ্ছে। তোমার বিয়ে হয়ে গেলে আমরা বাসায় একা কিভাবে থাকবো? শত শত আয়োজন যেন মুহূর্তের মধ্যে বৃথা যায়। এক হাতে নতুন সম্পর্কের আহ্বানের চিহ্ন, অন্য হাতে পুরাতন সম্পর্কের বাঁধন ছেঁড়ার ব্যথা। আয়না আলিয়াকে জড়িয়ে ধরে বলে, আমি তো এখনই যাচ্ছি না, পরেরটা পরে দেখা যাবে। আলিয়া মুখ বোতা করে বলে, তোমাকে যাইতেই দিব না। ভাইয়াকে বলবো উনি যেন এখানে আসেন থাকতে। তোমরা আমাদের সাথেই থাকবে। আয়না বেশ শব্দ করে হাসে। আগামীকালের প্রস্তুতি নিয়ে 2 বোন ব্যস্ত হয়ে যায়। সাময়িককালের বাঙালি ইয়াং মেয়েদের মধ্যে পাকিস্তানি ড্রামা, ওদের সাজগোজ বেশ জনপ্রিয়তা পেয়েছে। মেয়েরা পাকিস্তানি জামা, মেকআপ, নায়ক নায়িকা সহ সবকিছু ফ্যান হয়ে গেছে। আয়না আলিয়াও ব্যতিক্রম নয়। ওরা মেহেদি অনুষ্ঠানে পাকিস্তানি ড্রামার নায়িকার মতো সাজবে বলে পরিকল্পনা করেছে। ফাহাদ সাহেব বারান্দায় গিয়ে দাঁড়ালেন। আগামীকাল বাসায় ছোট্ট একটা অনুষ্ঠান করবেন। পরশু বড় করে অনুষ্ঠান। আকদের অনুষ্ঠান পরশুদিনের অনুষ্ঠানের আয়োজন নিয়ে বেশ বিচলিত সে। সব ঠিকঠাক হবে তো? একাকী বোধ করতে লাগলো সে। আয়নার মা আয়না যখন 6 গ্রেডে পড়ে তখন মৃত্যুবরণ করে। 2টা ছোট ছোট বাচ্চা মেয়ে নিয়ে সে বেশ বিপদে পড়ে যান। আলিয়া তখন 3তে পড়তো। এত ছোট বাচ্চা মেয়ে নিয়ে সে যেন সর্বহারা হয়ে পড়েন। গ্রাম থেকে বাবা মা আসলেন বাচ্চা দুটোকে দেখার জন্য। তখন থেকেই আব্বা আম্মা তার বাসায় থেকে আসছেন। তার মা বাবাও আয়না আলিয়াকে চোখে হারান। বিপত্নিক পুরুষে উঠতি বয়সী টিনেজ মেয়ে দুটোকে নিয়ে আত্মীয় স্বজনরা বেশ মাকা কথা বলতো। তারই আপন ভাই বলেছিল মেয়ে দুটা বিগড়ে যাবে, মা মরা মেয়ে নষ্ট উচ্ছৃঙ্খলায় হবে। কিন্তু না, তার মেয়ে দুটো বেশ ভদ্র নম্র। বড় হওয়ার পর যারাই ওদের দেখে সবাই প্রশংসা করে, বলে মেয়ে দুটো এত মিষ্টি। বাবা হিসেবে তখন দুশ্চিন্তা মুক্ত লাগে। পড়ালেখায়ও ভালো 2 বোন। ফাহাদ সাহেবও নিজেও মেধাবী ছিলেন ছাত্র জীবনে। বিশেষ দিয়ে সরকারি কর্মকর্তা হন। এখন বেশ উচ্চ পদে আছেন। ক্ষমতা সম্মান অনেক আছে তার। সম্পদ টাকাও আছে ভালো পরিমাণে। সৎ পথে উপার্জন করেন বিধায় খুব সম্পদ নেই। তবে আপার মিডল ক্লাস যাকে বলে সেরকম লাইফ লিড করছেন সে। সাইলাকে কল লাগালো, সঙ্গে সঙ্গে রিসিভ হলো। ফাহাদ সাহেব বললেন, তোমাকে বিশেষভাবে ধন্যবাদ। ধন্যবাদ কেন? তুমি না হলে আয়ুর এত ভালো ঘরে বিয়ে দিতে পারতাম কিনা সন্দেহ। এখন নিজেকে খুব দায়মুক্ত লাগছে। আমি মারা গেলেও আর চিন্তা থাকবে না। আমার মেয়ের দায়িত্ব এখন আরেকজন ভাগিদার। আর আয়ুর কাঁধে শক্ত হাত থাকলে
আলিশাকে নিয়ে ভাবতে হবে না। আয়ু ঠিকই ছোট বোনকে আগলে রাখবে। মেঘ, এসব কি ভাবছো? তুমি নাতি নাতনিদের নিয়ে স্কুলে যাবে, বুঝলে? উল্টোপাল্টা ভাবনা বাদ দাও। তুমি এখনো ইয়াং ম্যানই আছো। সৃষ্টিকর্তার যা ইচ্ছা। যাই হোক, তোমার কথা অনুযায়ী ওদের দুই বোনকে গতকাল বাইরে ঘুরে নিয়ে গিয়েছিলাম। কালকে থেকে দুজনেই খুব খুশি। কি করছে ওরা এখন? বিয়ের জামা কাপড় নিয়ে কী সব করছে। কী সব বলে কিছুই বুঝি না। গতকাল 2 ঘন্টা ধরে পার্লারে কি জানি করলো। এসব মাথার উপর দিয়ে যায় আমার। এই জেনারেশনের বাচ্চা কাচ্চাদের বোঝা খুব কঠিন। আগামীকাল দাওয়াত থাকলো, সন্ধ্যার পর আসবেন। আয়না যদি কিছু মনে করে, রিয়াক্ট করলে? না, করবেন না। তাছাড়া তোমার থেকে কিছু সাহায্য দরকার। আশা লাগবে তোমাকে। আচ্ছা, আসবো। ফাদ সাহেব ফোন রাখলেন। ফাদ ইসলাম তার সার্টিফিকেটের নাম, কিন্তু মেঘ বলে গুটি কয়েক মানুষ তাকে ডাকে। সমুদ্র সকাল থেকেই সামান্য বিরক্ত। সাদা আসমানি মিশেল রঙের পাঞ্জাবি পরে বর সেজে বসে আছে। তাকে ঘিরে আত্মীয়দের এত শোরগোল আর ভালো লাগছে না। সে চাচ্ছে এইসব হলুদ সবুজ যা করবে তাড়াতাড়ি করুক। দুপুরে তাকে বেরোতে হবে। বিশেষ মিটিংয়ে ক্লায়েন্টের কোনো রকম মনোরঞ্জন ঘাটতি থাকলে চতুর্থ প্রজেক্ট হাতছাড়া হয়ে যাবে। কিন্তু তার বাড়ির লোকেদের এতে কোনো মাথা ব্যথা নেই। তারা নিজেদের মতো ব্যস্ত। সে বাসার ড্রয়িং রুমে বসে আছে। একটু পর তাকে হলুদ লাগাবে। সে ঘড়ি দেখলেও 12টা বেশি বাজে। 2টোর আগেই পৌঁছতে হবে। মিসেস রোদেলা এসে বলে, মুখটা গোমরা করে রেখেছিস কেন? যা করার জলদি করো। 2টার আগে আমাকে প্লিজ মাফ করে দিও। মিসেস রোদেলা হাসলেন। মাঝকে খুব পরিপাটি করে সবুজ রঙের শাড়ি জড়িয়েছেন গায়ে। তার বাবাকেও সবুজ পাঞ্জাবিতে দেখা হলো। বাবা মা ম্যাচিং জামা পরেছে। নিশ্চয়ই পিউয়ের বুদ্ধি এসব। একটু পর পিউকেও দেখা গেল। সে অবশ্য হলুদ রঙের শাড়ি পরেছে। বোনকে দেখে অবাক হলো সে। শাড়ি পরার জন্য ওকে বেশ বড় বড় লাগছে। বিশ্বাসই হচ্ছে না এটা তার ছোট্ট বোন। হলুদের আনুষ্ঠানিকতা শুরু হয়। সমুদ্রকে ড্রয়িং রুমের মাঝে বসানো হয়েছে। ফ্লোরিং করে সুন্দর করে বসার ব্যবস্থা। পেছনে গাঁদা ফুল দিয়ে সাজানো স্টেজের মতন করে ডেকোরেশন করা। সামনে এক গাদা খাবার। সবার আগে হলুদ লাগাতে তার মা বাবা আসলো। মিসেস রোদেলা অল্প হলুদ হাতে নিয়ে তার আদরের পুত্রের কপালে হলুদ ছোঁয়ালেন। 2 সেকেন্ডের ব্যবধানে মিসেস রোদেলার চোখ টলমল করে ওঠে। সে আঁচলে মুখ ঢেকে একটু কাঁদলেন। ইসরাক রহমান বলে ওঠে, ছেলের বিয়ে দিচ্ছ, কাঁদার কি হলো? ছেলেকে তো আর ঘর জামাই পাঠাচ্ছ না যে তোমাকে রেখে শ্বশুর বাড়ি যাবে। মিসেস রোদেলা কান্না ভেজা গলায় বলে, আবেগ, তুমি এইসব বুঝবে না। তোমার ডাক নামটাই কেবল আবেগ। মনের ভিতরে আসলে তোমার কোনো আবেগই নেই। তুমি একটা নিরাবেগ মানুষ। ইসরাক রহমান বুঝে পেলেন না সে আসলে কি এমন ভুল পড়ল, কিন্তু স্ত্রীর সঙ্গে তর্কে গেলেন না। বুদ্ধিমান মানুষের স্ত্রীর সঙ্গে তর্কে যায় না। সে যথেষ্ট বুদ্ধিমান। ইসরাক রহমান ছেলের গালে হলুদ লাগিয়ে দিয়ে সামনে থাকা বাহারি রকমের খাবার থেকে ছেলের সবচেয়ে পছন্দ লাড্ডু সেটা মুখে তুলে দিলেন। ছেলেটা ছোট থেকে লাড্ডু আর কালোজাম মিষ্টি পছন্দ করে। বাবা যখন লাড্ডু হাতে তুলে তাকে খাইয়ে দিল, সমুদ্র বেশ খানিকটা অবাক নয়নে তাকিয়ে থাকে বাবার দিকে। বাবার তাহলে খেয়াল আছে তার লাড্ডু প্রিয়। তার বাবা সরে আসতে চাইলে সে আলতো করে হাতে গিয়ে বলে, আব্বু। ইসরাক রহমান থেমে গিয়ে বলে, কি? সমুদ্রের সামনে ট্রে থেকে একটা কালোজাম মিষ্টি তার বাবার মুখে তুলে দিল। মিসেস রোদেলা পিতা পুত্রের এমন সুন্দর মুহূর্ত দেখে খুশিতে আপ্লুত হলো। সে সমুদ্রের কপালে 2টো চুমু খেয়ে বলল, অনেক সুখী হো। সমুদ্র বলে, দোয়া করো। ইসরাক রহমান বলে ওঠে, দোয়া সব সময় করি যেন তোমরা খুশি থাকো। বাবার সঙ্গে সে উঠে দাঁড়িয়ে কোলাকুলি করলো। কতদিন পর সে বাবাকে জড়িয়ে ধরলো। তার মনে করতে পারল না ছেলে ও মেয়ের বড় হওয়ার পর মেয়ে ও ছেলের 2 জাতির ক্ষেত্রে বাবার সাথে সম্পর্ক ভিন্ন 2 রকমের হয়। মেয়েরা বাবাদের সঙ্গে ঝগড়া করে, আবার একটু পর বাবা বাবা বলে ডেকে আবদার করে। বাবারাও মেয়েদের প্রতি বেশি নরম থাকে। কিন্তু ব্রাউন ফ্যামিলিতে ছেলেদের একটা সময় পর বাবার সঙ্গে একটা দূরত্ব চলে আসে। যদি আবার তাদের মধ্যে ইগো রিলেটেড কোনো ঝামেলা থাকে, তাহলে কতদিন পর পর কথা বলে নিজেরাই ভুলে যায়। সমুদ্রের বেশ ভালো লাগছে। বাবা মা সরে যাওয়ার পর মিসেস ইভানা আসলেন। সঙ্গে তার ছেলে শ্রাবণও ছিল। ইভানা সমুদ্রের গালে হলুদ লাগিয়ে মোটা হলুদ খামে একটা টাকা গিফট দিতে গিয়ে বলে, না করবি না একদম। সমুদ্র উপহার গ্রহণ করে বলে, এটারই তো দরকার। শ্রাবণ বলে ওঠে,
ভাইয়া তোমার তো সেই ইনকাম হচ্ছে। সমুদ্র বলে ওঠে। তুইও বিয়ে কর, তোরও ইনকাম হবে তাহলে। শ্রাবণ বলে, আগে তো বিয়ে দেওয়ার কথা মুখেই আনতে না, আজ আমাকে বিয়ে দেওয়ার অফার দিচ্ছ? আমি একা কেন ফাঁসবো, সঙ্গে তোকে নিয়েই ফাঁসি। শ্রাবণ হাসতে হাসতে বলে। ইভানা ছেলের কান টেনে ধরে বলে, পড়াশোনা নাই আবার বিয়ে করবে উনি। সিজিবিএ দেখেছিস নিজের? এই সিজিবিএ দেখলে মেয়ের বাপ বুলো বিয়ে দিবে না। শ্রাবণ বলে ওঠে। আম্মু বিয়ে দাও, বিয়ে দিলে পড়াশোনায় মনোযোগ আসবে। সমুদ্র সহ উপস্থিত সকলে হেসে ফেলে। না হেসে উপায়ও নেই, শ্রাবণ ছেলেটা এত বেশি সার্কাজম করতে পারে। বড়রা হলুদ মাখিয়ে দিয়ে ডাইনিংয়ে দুপুরে খেতে যায়। তখন ড্রয়িং রুমে কেবল ছোটরা উপস্থিত ছিল। শ্রাবণ, পিউ আর তাদের কিছু কাজিন এসে দাঁড়ালো সমুদ্রকে ঘিরে। সমুদ্র ভুরকুচকে বলল, কি? শ্রাবণ বলে, ভাইয়া বলো তো, চিকেন ফ্রাই করার আগে মুরগিকে হলুদ মশলা দিয়ে মাখানো হয় কেন? সমুদ্র ভ্রু কুচকে রেখেই বলে, আমি কিভাবে জানবো? তার উত্তর শোনার আগেই সব কাজিনরা হলুদ নিয়ে তার উপর হামলে পড়ে। মুখে, হাতে, পায়ে, মাথায় এমন কোনো জায়গা নেই যেখানে হলুদ মাখায়নি তারা। এত দ্রুত এমন আক্রমণে সমুদ্রে তাল ছুটে যায়। সে ততষ্ট হতে পারে না। তাকে হলুদ দিয়ে পুরা মাখামাখি করে ফেলার পর শ্রাবণ জবাব দিল, হলুদ দিয়ে ম্যারিনেট করলে স্বাদ বাড়ে, বুঝলে ভাইয়া? খাওয়ার সময় টেস্ট বেশি লাগে, এই জন্যই তোমাকে হলুদ দিয়ে ম্যারিনেট করে দিলাম, যেন তোমারও টেস্টটা বাড়ে। সমুদ্র শ্রাবণের কাঁধে কিল মেরে বলল, বেয়াদব কোথাকার। এবার শ্রাবণ বলল, ভাইয়া কিছু দাও আমাদের, তোমার বিয়ে বলে কথা, মজা করবো না আমরা? আমি কিছু দিতে পারবো না। শ্রাবণ আর পিউ একসঙ্গে বলে ওঠে, ভাইয়া আজকে রাতে ব্যাচেলর পার্টি করি সাদে, প্লিজ প্লিজ। সমুদ্রে, নো নো নেভার, এসব হবে না। পিউ খুব নম্র সুরিয়ে বলে ওঠে, ভাইয়া আলিয়াও রাজি, আমরা অনেক এক্সাইটেড। শ্রাবণ প্রশ্ন করে, আলিয়া কে রে? পিউ বলে, কোনো মেয়ের নাম শুনলেই ডিটেলস জানা লাগবে। শ্রাবণ বলে, কত বললাম তোর একটা বান্ধবীকে পটিয়ে দে, দিলি না। গার্লফ্রেন্ড থাকলে মোটেও অন্য মেয়েদেরকে পাত্তা দিতাম না। পিউ সমুদ্রকে বলে, ভাবিরও সমস্যা নেই যদি তুমি রাজি থাকো। সমুদ্র বুঝলো ওরা আগে থেকেই প্ল্যান করে রেখেছে। সে রাজি হলো না, কিন্তু তার কাজিন বোন সবগুলো খুব নাটকবার। কানের সামনে ঘ্যান ঘ্যান করতেই থাকলো। ওদের এক কথা, ভাইয়া রাজি না হলে আজ ভাইয়াকে সাওয়ার দিনতে রুমে যেতেই দিবে না, এভাবেই রাখবে। মিসেস রোদেলা আসলেন একবার, সমুদ্রের সঙ্গে সঙ্গে অভিযোগ করে বলে, আম্মু দেখো ওরা এসব কি করছে আমার সঙ্গে, এখন আবার পার্টি চাই, না হলে ছাড়বে না আমাকে। মিসেস রোদেলা বলে, আমি এসবে নাই, তোমাদের যা ইচ্ছা করো, আমার একমাত্র ছেলের বিয়ে, আমার কোনো কিছুতে বাধা নেই। সমুদ্রের আম্মুর এমন কথায় ওরা আরও লাই পায়। আসলেই তাই, সমুদ্রকে উঠতে দেয় না। এদিকে এত বেশি হলুদ গায়ে মাখিয়েছে যে পুরো শরীর কুটকুট করছে, এমনকি মুখেও কাঁচা হলুদের স্বাদ পাচ্ছে সে। উপায় না পেয়ে রাজি হয়ে যায় সে। এরপর শাওয়ার করতে প্রায় দৌড়ে রুমে ঢুকে সমুদ্র রুমের দরজা ভেতর থেকে লাগিয়ে দেয়। 3 বার শ্যাম্পু সাবান লাগিয়ে গোসল সেরে সাদা ফর্মাল শার্ট পরে বের হয় সে। 3 বার সাবান মাখার পরও মনে হচ্ছে তার গা দিয়ে হলুদের গন্ধ এখনো যায়নি। মিররে নিজের চেহারা দেখে মনে হলো গালে কপালে এখনো হলদে ভাবটা যায়নি। কি একটা অবস্থা। সে নাকেই মিটিংয়ের উদ্দেশ্যে বের হলো। মিটিং শব্দটা নিয়ে আসলে অসভ্যতাকে ডেকে দিচ্ছে সে। আসলে কিছু বড় পার্টির নেতা বিজনেসম্যানকে নিয়ে একটা ছোটোখাটো বিনোদন আসরে ব্যবহার করেছে। এই পার্টিতে সে ডকুমেন্টস নিয়ে যাচ্ছে, তবে আজকে 4র্থতম প্রজেক্টের ডিলে সাইন করিয়ে আনবে। পার্টি অবশ্য দুপুরে থেকে সারা রাত চলবে, সে সন্ধ্যায় চলে আসবে। সমুদ্র গুলশানের একটা বাসার ভেতর ঢুকলো। বাসার ভেতরে প্রবেশ করতেই কেমন ঝাঁঝালো তেতো গন্ধ নাকে আসে বাড়ি খায়। এই গন্ধের সঙ্গে সমুদ্র পরিচিত। পার্টি শুরু হয়ে গেছে। সে এগিয়ে এসে বলে, কেমন আছেন রুহুল ভাই? ভালো। খেয়েছেন ঠিকঠাক? রুহুল সাহেব বলে, এত আয়োজন করেছো তোমরা, অনেক খেলাম, আমি আর খেতে পারবো না। সমুদ্র হেসে বলে, আসল আয়োজন তো বাকি আছে, রাতের জন্য অপেক্ষা করুন। বিজনেসম্যান ও নেতা সহ 7-8 জন মানুষ বসে আছে। সমুদ্র সহ আরো 3 জন কোম্পানির মালিক এই পার্টির আয়োজক। লাখের বেশি খরচ করেছে সমুদ্র এদের পিছে, শুধুমাত্র এদের মন রাখার জন্য, যেন কাজে কোনো ঝামেলা না করে। ওনারা খুশি থাকলে 2-3টা প্রজেক্ট ভবিষ্যতে আরও পাবে। ইদানিং প্রায় ওনাদের গিফট দেওয়া হচ্ছে। সমুদ্র রুহুল সাহেবের পাশে বসে বলল, সাইনটা এখনই করে ফেলেন।
আর একটু দেখি কেমন আয়োজন করেছো তোমরা। আয়োজন পছন্দ না হলে ডিল সাইন করবেন না? উনি ভারী জোরে হাসলো। সমুদ্র বিরক্ত হলেও প্রকাশ করল না। পরক্ষণই মনে হলো সে তো পাকাপোক্তভাবে ব্যবসায়ী হয়ে যাচ্ছে। মদের নেশায় চেয়েও তার কাছে ডিল প্রজেক্ট টাকা বেশি ম্যাটার করে। এই মুহূর্তে ফ্ল্যাটের ভেতর 6 জন সুন্দরী নারী প্রবেশ করে। উপস্থিত সবার মুখে হাসি ফুটে উঠেছে। ওদেরকে প্রবেশ করতে দেখে সমুদ্র তীক্ষ্ণ দৃষ্টিতে রুহুল সাহেবের দিকে তাকায়। রুহুল সাহেব খুব বিশ্রীভাবে হেসে বলে, এখন সিগনেচার দেওয়াই যায়। মেয়েগুলোর রূপ আছে বলাই যায়। সমুদ্র একবার তাকালো। সুশীল ভদ্র সমাজে ওদের ডাকা হয় আইটেম গার্ল, আর বাংলা পরিশুদ্ধ ভাষায় হয়তো বা নর্তকী বা আরও অন্য কিছু। দুপুরে বেশ জম্পেশ খাওয়া দাওয়া হলো। সমুদ্রও খেলো, খাবেই না বা কেন। কয়েক লাখ টাকা ব্যয় করেছে এসবের পিছে। বিকেলের দিক থেকে একটা মেয়ে বারবার তাকে অফার দিচ্ছে। সে বুঝতে পারছে এই আড্ডায় সবচেয়ে সুদর্শন সেই বোধহয়। পার্টি তখন বেশ জমজমার। নেশা কঠিন হতে লাগলো। গানের ভলিউম বাড়তে থাকে। তার হাতেও ড্রিঙ্কসের গ্লাস। সমুদ্রে মাথা ব্যথা করতে শুরু করলো হঠাৎ। সে উঠে বারান্দায় যেতে লাগলো। একজন রমণীর সঙ্গে ধাক্কা লেগে শার্টে মদ্য পানীয় গায়ে এসে লাগে। সে ভীষণ রেগে উঠে কটমট করে তাকায়। রমণী বলে, পরিষ্কার করে দেই নিজ হাতে। দিন। রমণী নিজের শাড়ির আঁচল দিয়ে সমুদ্রের শার্টে ঘষা মাজা শুরু করে। ওর কেমন জানি লাগলো। নিঃশ্বাস গরম হতে লাগলো। মেয়েটা আবেদনময়ী লাস্যময়ী হয়ে তার দিকে অগ্রসর হতে থাকে। বেশ খানিকটা নিকটে এসে দাঁড়ায়। চোখে মুখে অন্য কিছু অপবিত্র ইচ্ছা খেলে যাচ্ছে মেয়েটার নজরে। সমুদ্র দাঁড়িয়ে থাকে। মেয়েটার হাত আস্তে আস্তে ওর শার্টের বোতামের আশেপাশে ঘোরাঘুরি করে, তবুও থামায় না সে। তবে যখন একটা শার্টের বোতাম খুলে নেয়, সে এক ঝটকায় মেয়েটার হাত সরিয়ে দিয়ে ধাক্কা দেয় মেয়েটাকে। তাদের দিকে কারোর নজর নেই, যে যার মতো ব্যস্ত। সমুদ্র বারান্দায় গিয়ে দাঁড়ালো। ফোনে তখনই নোটিফিকেশান এসে ভিড় জমালো। সে ফোন অন করতেই দেখলো আয়নার ছবি তাকে পাঠানো হয়েছে। আয়নার পরনে কাঁচা হলুদ রঙের শাড়ি, গালে হলুদ লাগানো। একটু আগের ছবি নিশ্চয়ই। সমুদ্রের হলুদ ছোঁয়া শেষ হওয়ার পর কনের হলুদ ছোঁয়া শুরু হয়েছে। দুটো ছবি দেয়া হয়েছে। সে এক দৃষ্টিতে এই ছবিগুলোর দিকে তাকিয়ে থাকে। তখনই পেছন থেকে খুব নরম একটা ছোঁয়া অনুভব করে সে। সঙ্গে সঙ্গে শীত দ্বারা দাঁড়িয়ে যায় তার। মেরুদণ্ড অবধি কম্পিত হয়। সে ফোনে ছবিটার দিকে তাকিয়ে থেকে নির্জীব কণ্ঠে বলে, একটু আগে আমার গায়ে হলুদ ছোঁয়ানো হয়েছে। এখন এই শরীরে কেবল আমার স্ত্রীর অধিকার থাকবে। ও ছাড়া আর কেউ আমাকে ভুল করেও ছুঁয়ে দেখুক, আমি তা চাই না। গতানুগতিকভাবে সময় দৌড়াচ্ছিল। সময় আটকে রাখার সুযোগ নেই কারো। সেকেন্ড পেরিয়ে মিনিট এবং মিনিট পেরিয়ে ঘন্টা পার হলো। সন্ধ্যার আগেই নিজের বাসার উদ্দেশ্যে সমুদ্র বের হয়। তার উচিত ছিল আরও 1 ঘন্টা আগে বের হওয়া, কিন্তু সেটা নানান ফ্যাসাদে সম্ভব হয়নি। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে অলরেডি 6:30 বাজতে চলেছে। বিকেল থেকেই নাকি মেহেদি অনুষ্ঠান শুরু হয়ে গেছে। তার ইতিমধ্যে বেশ ক্লান্ত লাগছে। মনে হচ্ছে একটু ঘুমিয়ে নিতে পারলে বেশ আরাম বোধ করতো। আহা, কতদিন ধরে শান্তি মতো ঘুমায় না সে। রোডের সম্মুখে বাঁক নিতে নিতে হতাশা ভরা দীর্ঘশ্বাস ফেলল সে। চোখ হঠাৎ করে জ্বালা পোড়া শুরু করে। চোখের সঙ্গে মনের কানেকশান দিল। যা মন দেখতে চায় তা চোখ দু চোখ খুঁজে বেড়ায়। কে জানি বলেছিল কথাটা, সম্ভবত কোনো দার্শনিক হবে বোধ হয়। তাহলে কি চোখ জ্বালা পোড়ার অর্থ মন পোড়া? সে ভাবলো আগামীকাল তার বিয়ে, আর 24 ঘন্টাও বাকি নেই। সে কি পারবে সব কিছু সামলিয়ে উঠতে? কখনো হাঁপিয়ে গেলে? বিয়ে করার সিদ্ধান্ত কি তবে ভুল? নতুন করে জীবন গুছাতে গিয়ে কোনো রকম ভুল করলে এর খেসারত কীভাবে দিবে? নিজের মনে সন্ধিহান ভাবনাগুলো কার সাথে শেয়ার করবে? সে নিজেই পরিবারের সবার বড়। ফোঁস করে শ্বাস ফেলতেই তার মনে হলো তার এক সময়কার বেস্ট ফ্রেন্ড নীলার সঙ্গে কথা বলা যায়, কিন্তু নীলা নিজেই এখন প্রেগনেন্সির লাস্ট মান্থে আছে। তবুও গাড়ি এক সাইডে পার্ক করে নীলাকে কল লাগালো। বাসায় কারোর সাথে কথা বলারও পরিবেশ নেই, এত হইচই চলছে। 3বার কল হতে নীলা ফোন ধরলো। সে ওপাশ থেকে এক্সাইটমেন্টে নিয়ে পড়ল, দোস্ত কংগ্রাচুলেশনস। সরি রে, তোর বিয়েতে অ্যাটেন্ড করতে পারছি না, তবে তোর ভাগ্নে নিয়ে একদম নতুন বউর মুখদর্শন করব। সমুদ্র বেশ নিস্তেজ গলায় বলে, দোস্ত আমি একদম পাজেলড হয়ে আছি রে। কি করলাম, কি করব, কেমনে মানব, কিছুই মাথায় কাজ করছে না। ঝোঁক জেদের বসে বাবা মায়ের জন্য মায়া থেকে কিভাবে যে রাজি হয়ে গেলাম, এখন মনে হচ্ছে ভুল করছি কি না। ও প্রান্ত থেকে নীলা এক প্রকার ঝগড়াটে কণ্ঠে গালি দিয়ে খুব জোরে জোরে ধমক দিয়ে বলে, তোর মাথা ঠিক আছে? রাত পার হলে তোর বিয়ে। বেয়াদব,
এখন এইসব মাথায় আনছিস কেন? সমুদ্র ক্লান্ত সুরে বলে। হুট করে এখন মনে হচ্ছে আমি যদি না পারি। কনফিউজড লাগছে খুব। আগের কথা মনেও পড়ছে খুব। নীলা আর একটা ভয়ঙ্কর গালি দিয়ে বলে, তোর সমস্যা কি রে? ভালো একটা মেয়ের সাথে বিয়ে হচ্ছে, সুখে থাকার চেষ্টা কর। নীলা দোস্ত, তুই আমার পরিস্থিতি বুঝতে পারছিস না। 1 বছরের বেশি হয়ে গেছে বাল, এখনো তুই মুভ অন করিস নাই? ছাগল নাকি? বিষয়টি মুভ অন করার সাথে সম্পর্কিত না। অ্যাকচুয়ালি প্রথমে তো আমি বিয়ের জন্য রাজি ছিলাম না। বাসায় এসব নিয়ে প্রচুর গ্যাঞ্জাম করতাম। পরে ওদের এঙ্গেজমেন্টের ছবি দেখে এক প্রকার জেদ, প্রচুর ইগোর কারণে বিয়েতে রাজি হয়ে যায়। তুই কি বলতে চাস? সায়নের সঙ্গে 2 দিন আগে কথা হলো, ওদের এঙ্গেজমেন্ট ভেঙে গেছে। ভালোই হয়েছে। সমুদ্র ফোঁস করে দম ফেলল। নীলা তাকে বুঝবে না, ঘুরে ফিরে তাকেই দোষারোপ করবে, দরকার হলে গালিগালাজ করবে। সে খট করে মুখের উপর কল কেটে দেয়। সমুদ্র কি করবে? এতদিন ধরে অপেক্ষায় ছিল সে। ওর বিয়ে হলে পরে নিজে বিয়ে করবে, কিন্তু ও কেন হুট করে বিয়ে ভেঙে দিল, তাও তার বিয়ের ঠিক কটা দিন আগে। ওর বিয়ে ভাঙন কি কোনোভাবে তার আকদের সঙ্গে সম্পর্কিত? নানা রকম উদ্ভট চিন্তার সমাপ্তির পর সে সিদ্ধান্ত নিল ওর সাথে একবার কথা বলা দরকার, না হলে শেষে নিঃশ্বাস নিয়েও শান্তি পাবে না। সে ফোন করে সরাসরি নাম্বারে কল লাগায়। 1 বার 2 বার 3 বার কল হতেই ওপাশ থেকে মেয়েলি সুরে কেউ কথা বলে ওঠে। এই কণ্ঠস্বর সমুদ্রের পরিচিত, অনেক বেশি পরিচিত। সমুদ্র বলে ওঠে, কেমন আছো? একটু পর ওপাশ থেকে কাঙ্ক্ষিত ব্যক্তি ইংরেজিতে বলল, ভালো, কংগ্রেচুলেশন। সমুদ্র চুপ থেকে একটা দম ফেলে পড়ল, অস্টিন স্যারের সঙ্গে সম্পর্ক ভাঙলে কেন? মেয়েটা খুব সুন্দর স্পষ্ট উচ্চারণ বলে, হি ইজ নট মাই টাইপ, আমি অন্য কাউকে চাই। সামওয়ান লাইক মি? মেবি। কেয়ারিং লাইক ইউ? আমি কেয়ারিং ছিলাম? ইয়েস। স্টিল আমাকেও ছেড়ে দিলে? ইউ নো দ্যাট রিজন সমুদ্র? না, সেটা মেইন রিজন ছিল না। বাদ দাও। দিলাম। মেয়েটা ফোন কাটতে ধরলো, তার আগেই সমুদ্র ধমকের সুরে বলে, আমার কথা শেষ হয়নি, ভুলেও ফোন কেটে দিবে না। আর কি বলার আছে? সমুদ্র নিজেকে ধাতস্থ করে নেয়। মন যা বলতে চাচ্ছে তা মুখে আসতেই ব্রেইন বাধা দিচ্ছে, কিন্তু আজ এ বিষাক্ত লগ্নে বুঝি মনের জোর বেশি ছিল। সে অনেক দিনের চাপা আর্তনাদপূর্ণ ইচ্ছের কথা বলে দিল। আমার কাছে ফিরে আসতে চাও? আগের সব কিছু ভুলে যেতে কোনো সমস্যা নেই আমার। যা হয়েছে সেটা অতীত, অতীত টেনে আনবো না কখনো। তুমি রাজি থাকলে সব ফেলে অস্ট্রেলিয়া চলে আসবো। ফোনের অপর প্রান্ত থেকে দুদণ্ড নীরবতা রইল। এরপর তাচ্ছিল্যপূর্ণ অট্টহাসির শব্দ কানে আসতেই সমুদ্রের কান গরম হতে লাগলো। মেয়েটা বলে ওঠে, আর ইউ ইনসেন সমুদ্র? তুমি এখনো সেই আগের মতো টিপিক্যাল হয়ে গেছো। তাকে আর কিছু না বলার সুযোগ দিয়ে মেয়েটা ফোন কেটে দিল। সমুদ্র ঠায় ফোন কানে নিয়ে বসে থাকলো। আচমকা তার ফোনে নোটিফিকেশনের শব্দ ভেসে আসে। সে স্কাইপি অন করেতেই একটা ছবি চোখে পড়ল। তার প্রাক্তন প্রেমিকার অন্য আরেকজনের সঙ্গে বেশ কাছাকাছি থাকা অবস্থায় ব্যক্তিগত একখানা সুন্দর ছবি। সমুদ্রের মাথায় ঠিক মাঝ বরাবর তীব্র পীড়া শুরু হলো। খুব অসহ্যনীয় লাগলো তার কাছে। হুট করে চোখের কোণে এক বিন্দু জল এসে বিনা নিমন্ত্রণে উপস্থিত হলো। আর কতভাবে নিয়তি তাকে উপহার দেবে, উপহাস। আর কত ছোট হতে হবে তাকে। ভাগ্য কেন বারবার তার উপর হাসে। সেই সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করলো। না, এভাবে চলবে না। তাকে শক্ত হতে হবে, অনেক শক্ত। এত শক্ত মনের হতে হবে যেন কোনো কিছুতেই আর প্রভাবিত না হতে পারে। খুব করে রসায়নের দর্শকায়ন হতে মন চাচ্ছে। কত বিক্রিয়ায় চালাও না কেন, কত তাপমাত্রা বাড়বে বাড়াও, কত চাপ দিবে দাও, তবুও আমি কোনো ধরনের আবেগীয় কার্যধারার অংশগ্রহণ করব না। একদম ইমোশনালেস যন্ত্র হতে হবে। খোদা মনটাকে পাথর বানিয়ে দিলে খুব ক্ষতি হতো। এতদিন বহুবার সে মন থেকে চেয়েছে ওকে ভুলে যেতে, কিন্তু সক্ষম হয়নি। কিন্তু আজ বুঝি সেই মহেন্দ্রক্ষণ এলো।
যেদিন সমুদ্র নিজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হলো আর কোনোদিনও ওর কথা মাথায় আনবে না, সেন্ড করা ছবিটা দেখবার পর থেকে মাথায় কেমন পাকলা খ্যাপাটে চেপে বসে। তাকেও অন্য কারোর সাথে জড়াতে হবে, সেও দেখিয়ে দেবে সে ফেলনা নয়। তার লাইফে সে অন্য কোনো মেয়েকে জড়াতেই পারে। ওর সংসারের চেয়েও সুখের সংসার তার চাই। বাসায় যখন সমুদ্র পৌঁছে তখন 7টার বেশি বাজে। মিসেস রোদেলা মুরব্বী মেহমানদের নিয়ে গল্প আলাপে ব্যস্ত। সমুদ্রকে দেখেই তার মন কেমন অগোছালো এলোমেলো লাগলো। মা সে তার চোখ দেখেই বুঝে ছেলে মেয়ের কিছু হয়েছে কিনা। সে উৎকণ্ঠা বোধ করতে লাগলেন। সমুদ্র তাকে দেখে এগিয়ে এসে নিজেকে স্বাভাবিক রেখে এমনভাবে কথা বলল যেন একটু আগে কিচ্ছু হয়নি। সে বলল, আম্মু 1 কাপ কড়া লিকারের চা দাও, দুধ চা দিবে, সাথে চিনি 2 চামচ। মিসেস রোদেলা চোখ বড় করে তাকালেন ছেলের দিকে। ছেলের চোখ মুখ দেখে তার মন বলছে নিশ্চয়ই কিছু হয়েছে, কিন্তু কথা বলার ভঙ্গি খুব নর্মাল। আদৌ কি নর্মাল? মিসেস রোদেলা বলে ওঠে, মেহেদি অনুষ্ঠান শুরু হয়ে গেছে, তুই মাত্রই বাসায় এলি, ওখানে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে না? সমুদ্র খুব সুন্দর করে হাসল। এরপরে বলে ওঠে, মেহেদির আয়োজন যার জন্য চলছে সে উপস্থিত আছেই। মেয়েরা সব আছে না ওখানে? আমি পুরুষ মানুষ, আমার এমনি ওখানে কাজ নেই, লেট হলেও সমস্যা নেই। এরপর একটু ঝুঁকে মায়ের কাজটায় ছড়িয়ে থাকা ডেকোরেশনের অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে দিল। মিসেস রোদেলা সামান্য নড়চড় করলে এসব জিনিসপত্রের কোনায় সে তার গায়ে বিঁধেছিল, কিন্তু গল্পে মশগুল থাকায় ওগুলো সরাননি আর। তার ছেলে এত কিছু দেখে কখন? 2 মিনিটও হয়নি এখানটায় এসে দাঁড়িয়েছে, তাতেই চোখ পড়ল যে মায়ের বসতে অসুবিধা হচ্ছে। মিসেস রোদেলা না পারতে এখানটায় বসেছেন, সব গেস্টরা বসে আছে। সে বরের মা হয়ে অন্য কোথাও থাকলে ব্যাপারটা ভালো দেখায় না। বসার আর অতিরিক্ত জায়গাও ফাঁকা ছিল না। সমুদ্র রুমে এসে শাওয়ার নিল। শাওয়ার না নিলে মাথা ব্যথা যাবে না। বাসার পরিবেশ এত বেশি তার প্রতিকূলে, ওই বাড়ি না গেলে, অনুষ্ঠানে উপস্থিত থাকলে এ বাসায় ঝড় যাবে। সে ঝামেলা চাচ্ছে না, কার জন্যই বা ঝামেলা করবে। এখন আর এত এনার্জিও নেই। শাওয়ার নিয়ে খালি গায়ে একটা মেডিসিন খেয়ে নিল, খুব কাজের ওষুধ। এই মেডিসিন সেবনে নার্ভ রিলিফ থাকে, দুশ্চিন্তা কমে, আস্তে আস্তে মাথা ব্যথাও কমবে। তখনই মা রুমে আসলেন চা হাতে। সমুদ্র বলে, ভিতরে আসো। মিসেস রোদেলা চা টেবিলে রেখে ছেলে চুল টাওয়াল দিয়ে মুছে দিয়ে বলে, বাবু, আলমারিতে পাঞ্জাবি রাখা আছে, রেডি হ তাড়াতাড়ি। আর ড্রাইভার নিয়ে যাবে, একা ড্রাইভ করে যেতে হবে না। বড় হয়ে গেলাম, বিয়ে দিয়ে দিচ্ছ, তাও বাবু বলে ডাকা অফ করবে না? সারা জীবন বাবু বলেই ডাকবো, আমার নাতি নাতনিদের সামনেও তোকে বাবু বলেই ডাকবো, দেখিস। সমুদ্র চায়ের চুমুক দিয়ে বলল, তাহলে নাতি নাতনিদের কি বলে ডাকবা আম্মু? মিসেস রোদেলা একটু ভাবুক হয়ে বলল, বাবু জুনিয়র। সমুদ্র হেসে বলে, ফানি। সমুদ্র আইসি ভঙ্গিতে চা খাচ্ছিল। মিসেস রোদেলার কেন যেন মনে হলো ছেলের মধ্যে তাড়া নেই যাওয়ার, দেরি কেন না গেলেও ওর মধ্যে ব্যাকুলতা নেই। কিছু কি হয়েছে? ক্লান্ত লাগছে মা, খুব ঘুমাতে মন চাচ্ছে। অনুষ্ঠান থেকে ফিরে এসে ইচ্ছা মতো ঘুমাস, দরকার হলে আগামীকাল দুপুর অবধি ঘুমিয়ে তারপর বরযাত্রী নিয়ে যাস। সমুদ্র জানে সে যতই টালবাহানা ও অজুহাত বানিয়ে ফেলুক না কেন, মা তাকে পাঠাবে, লাভ নেই কোনো কিছু বলেও। মিসেস রোদেলা নিজ গরজেই পাঞ্জাবি বের করলেন। সমুদ্র বলে, পাঞ্জাবিও পরতে হবে? অবশ্যই। অগত্যা রেডি হয়ে এসে সে আয়নার সামনে দাঁড়িয়ে চুল সেটিংস করলো। মা তখন রুমে কি যেন খুঁজছেন। সে পারফিউম মাখতে গিয়ে পারফিউমের ব্র্যান্ড ও ফ্লেভার দেখে নেয়। ওর পছন্দের পারফিউম ছিল এটা। এরপরে প্রয়োজনের অতিরিক্ত গায়ে মেখে হাত থেকে ফেলে দেয় পারফিউমটা। সঙ্গে সঙ্গে ভেঙে চুরমার হয়ে যায় বোতলখানা। মিসেস রোদেলা বলে, কি হলো? ভুলে হাত থেকে পড়ে গেছে, সরি। সে ফিরে এসে ছেলের হাতে সেদিনকার এঙ্গেজমেন্ট রিং পরিয়ে দিলেন। সমুদ্রের একটু হাত কাঁপলো। ওই দিন বাসায় এসেই এটা খুলে রেখেছিল, আবার পরানোর কি দরকার ছিল? ড্রয়ারে রেখেছিল যেন কেউ না দেখে। মা তবে এটাই খুঁজছিল। সমুদ্র বের হয়ে গাড়িতে উঠেই সবার আগে রিংটা খুলে পকেটে ঢুকালো। এরপর ফোন হাতে নিতেই দেখে অনেকগুলো মিসড কল এসেছে পিয়ুষ শ্রাবণে, অথচ সে টেরও পায়নি। ফোন সাইলেন্ট ছিল বুঝি।
খেয়ালও নেই তার। অবশ্য জীবনে যে পর্যায়ে সুখ স্বয়ং সাইলেন্ট অবস্থায় আছে, সেখানে ফোন সাইলেন্ট থাকবার খোঁজ রাখা কেবলই নিজের সঙ্গে মস্করা বইকে কিছুই না। রাত 8:30-ও বেশি বাজছিল। আয়নার হাতে তখন মেহেদি লাগানো হচ্ছে। হাতের তালুর দিকে মেহেদি পরানো প্রায় শেষের দিকে। গেস্ট মোটামুটি সবাই এসে গেছে, কিন্তু আয়না একটু অস্থির চিত্তে ছাদের সদর দরজার দিকে তাকিয়ে আছে। সমুদ্র আসছে না কেন এখনো? দেরি কেন করছেন উনি? সে একাই চিন্তিত না, সমুদ্রের বোন পিউকেও খুব আপসেট দেখাচ্ছে। সব আত্মীয়রা প্রশ্ন করছেন কেন ছেলে এখনো আসেনি, কোনো সমস্যা কিনা। তাদের কাছে উত্তর নেই, ফোনও ধরেনি যে আপডেট পাওয়া যাবে। আয়নার পিউয়ের জন্য মায়া লাগলো। মেয়েটার হাবভাব এমন যে বড় ভাই দেরি করায় সব দায় যেন ওর। আয়নায় মনে হয় সমুদ্র আর পিউ নিজের ভাই বোন না হতেই পারে না। ইনফ্যাক্ট সমুদ্র ওই পরিবারেরই ছেলে না। ওকে নিশ্চয়ই ব্রিজের সামনে থেকে করিয়ে এনেছে, না হলে এত মিষ্টি একটা ফ্যামিলি ছেলে এত তেতো কেন? সুইট বোনের বিটার ভাই কেন? ঠিক তখনই শোরগোল শোনা গেল। শোরগোলে উৎস খুঁজতে গিয়ে আয়নার সদর দরজার সামনে চোখ গেল। সমুদ্র এসেছে, হাতে ফুলের তোড়া সমেত এসেছেন জনাব। কিন্তু আয়নার ওর চোখের দিকে তাকাতেই খটকা লাগে। কেমন নীলচে মনির চোখ দুটো লাল লাল আভা ছড়াচ্ছে। রেগে আছেন নাকি? তাকে ঘিরেই জটলা। আয়নার চোখ ফিরিয়ে নিল। সমুদ্র তখন পিউ আর আলিয়ার সঙ্গে কথা বলছিল। আলিয়া বলে, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।